আর আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। আর অন্য দুজন প্রহরীকে এই রাজপ্রাসাদে পাহারার দায়িত্ব দিয়ে যেতে হবে। আর তাছাড়া ও তো আরো আগে থেকে চলে গেল। ও বলল আজ নাকি ওর বাড়িতে কি এমন কাজ আছে, তাই তাড়াতাড়ি করে চলে গেল। আর আমাকে একা একা পাহারা দিতে বলে গেল। আমি একা একা তো পাহারা দিয়েছিলাম ঠিকই, কিন্তু এখন তো আমার পাহারার সময়ও শেষ হয়ে গেছে। আর তাই তো আমাকেও ফিরে যেতে হবে অন্য দুজন প্রহরীকে পাহারার দায়িত্ব দিয়ে। কিন্তু সেটা তো না হয় গেলাম, তবে একটা জিনিস। ওদিকে মালিনী বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। এই তো মালিনী দিদি, তুমি তাহলে রাজপ্রাসাদের ভেতর থেকে এলে। এখন এখন এই রাতের বেলা তুমি বাড়িতে ফিরছো? বলছি, এর আগে তো কোনোদিনও এমন রাত করে রাজপ্রাসাদ থেকে কখনো যাওনি গো। ও হঠাৎ আজ এত দেরি করলে যে? আজকে কি বেশি কোনো কাজ ছিল তোমার? মালিনী প্রহরীর কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি হলো কি মালিনী দিদি? সেই কখন থেকে আমি তোমাকে কতগুলো প্রশ্ন করলাম, কিন্তু তুমি একটি বারের জন্য আমার একটি প্রশ্নেরও উত্তর দিলে না। কি হয়েছে কি গো তোমার? তোমার মুখখানা এমন শুকনো দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ নাকি? আমার কি হয়েছে সেটা তোমাকে না জানলেও চলবে। আমি ঠিক আছি, আমাকে যেতে দাও। এখন আমার কথা বলার সময় নেই। কি মালিনী দিদি, তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে কি গো তোমার? এর আগে তো কখনো কোনো দিনও তুমি আমার সাথে এভাবে কথা বলনি। যাই হোক, নিশ্চয় তোমার মনটা আজ ভালো নেই। আসলে মালিনী দিদি, আমিও এক্ষুনি বাড়িতে ফিরে যাচ্ছিলাম, আর তুমি এর মধ্যে বেরিয়ে এলে। আর তাই আর কি তোমাকে ডেকে একটু কথা বলছিলাম গো। ঠিক আছে, বলো, তাড়াতাড়ি বলো, আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। মালিনী এতক্ষণ রাজপ্রাসাদের ভেতরে ছিল, তাহলে নিশ্চয়ই ওই রাজগণকের ব্যাপারে কিছু না কিছু জানতে পারে। আর তাই মালিনী দিদিকে প্রশ্ন করলেও আমি নিশ্চয় তার ব্যাপারে কিছু জানতে পারবো। হ্যাঁ, আমি বরং সেটাই করি। বলছিলাম মালিনী দিদি, আমাদের রাজগণকের মধ্যে তুমি কি পরিবর্তন দেখতে পেয়েছো? আর তাছাড়া আমাদের রাজগণক আজকাল কেমন নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে গো। সেই রাজত্ব সব নিজের আয়ত্তে নিতে চাইছেন। বলো, এটা কি মোটেও ঠিক হচ্ছে? তোর এত বড় সাহস! তুই তুই আমাদের মহারাজের ব্যাপারে এত বাজে কথা বলছিস? তুই কি জানিস না উনি আমাদের এই রাজ্যের মহারাজা, আর উনি চাইলে সব কিছু করতে পারেন, আর তুই কি না তার ব্যাপারে এত কথা বলছিস? আর একটি বারের জন্য যদি তুই আমাদের মহারাজের ব্যাপারে কোনো কথা বলিস, তাহলে তোর গলাটা আমি চেপে ধরবো। মালিনীর এমন ব্যবহারে প্রহরীটা বড্ড ভয় পেয়ে যায়। কি মালিনী দিদি হঠাৎ করে রাজগণকের ব্যাপারে কথা বলতে এভাবে রেগে গেল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজগণক আবার নতুন করে কোন জাদুটোনা করলো এটাও তো বুঝতে পারছি না। হ্যাঁ, করতেই পারে। আমি বাবা এসবের থেকে দূরে থাকবো, আর কখনো কখনো রাজগণকের ব্যাপারে জিজ্ঞাসা করব না। এমনও তো হতে পারে সত্যি সত্যি আমাকেও মেরে ফেলতে পারে। না বাবা না, এসবের মধ্যে নেই বাবা, আমি তাড়াতাড়ি পালাই। কাকি, ও কাকি, তোমার ছেলে কোনো খাবার দাবার খায়নি গো। সব খাবারই ফিরিয়ে দিয়েছে। তোমার হাতের রান্না খাবার সে একটিবারের জন্য মুখে দিয়েও দেখলো না, আর বলল যে মন ভালো নেই, তার একা একা থাকা লাগবে। আর এখন এখন তুমি গিয়ে তোমার ছেলেকে সামলাও গিয়ে। আমি গিয়ে কিছু করতে পারলাম না। অবশ্য তোমার ছেলের দোষ বা দিয়ে লাভ কি বলো? তোমার ছেলের তো এই অবস্থা করেছে ওই আলো মুখ পরিটা। ও যদি সূর্যের জীবনে না আসতো, তাহলে কি সূর্যের এই অবস্থা হতো? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ওই আলো আমার সূর্যের সর্বনাশ করে দিয়ে তারপর এখান থেকে গেছে। আমার ছেলেটা তো আগে এমনটা ছিল না। সত্যি সত্যি ও একেবারে পাল্টে গেছে। কিন্তু মালা, তুই কি সূর্যকে বলিসনি এই খাবার আমি নিজে রান্না করে ওর জন্য পাঠিয়েছি? বলেছি কাকি, বলেছি, সব কিছু বলেছি, কিন্তু তারপরে তোমার ছেলের কাছে ওই আলোই সব
যাচ্ছে। আমার তো মনে হয় আবার কখন ঘর থেকে বেরিয়ে ও আবার আলোকে এই বাড়িতে নিয়ে ঢুকাবে। না 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 না, কিছুতেই না, কিছুতেই আমি আর আলোকে এই বাড়িতে উঠতে দেব না। তাতে যাই হয়ে যাক না কেন, একবার একবার যখন আমি ওকে এই বাড়ি থেকে বের করতে পেরেছি আর ওর জায়গা এই বাড়িতে নেই, আমি আমার সূর্যকে সামলে নেব। মালা, তুই থাক, আমি যাচ্ছি, আমি গিয়ে সূর্যের সাথে কথা বলছি। এ কথা বলে সূর্যের মা সূর্যের ঘরের দিকে রওনা দেয়। ওদিকে আলো বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবারও উঠে দাঁড়ায়। না না, এখানে আমি বেশিক্ষণ বিশ্রাম নেব না, কারণ এখান থেকে সূর্যের বাড়িটা বড্ড কাছে। আর কেউ যদি দেখে ফেলে সূর্যের বউ এই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, তাতে করে যে আমার সূর্যের সম্মান থাকবে না, ওর যে জাত যাবে। আর আমি আমি আরো অনেক অনেক দূরের জঙ্গলে চলে যাব, যেখানে আমাকে কেউ চিনবেও না, জানবেও না। আমি একাই থাকবো সেখানে। কিন্তু আমি কোন জঙ্গলের দিকেই বা যাব? হ্যাঁ হ্যাঁ, আমি এক কাজ করি, আমি বরং ওই আশকা প্রাচীর ওদিকটাতেই যাই। কারণ আমি যখন আশকা প্রাচীরে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, তখন বিশাল এক জঙ্গল দেখেছিলাম। ওই জঙ্গলটা একেবারেই ঘন জঙ্গল, আর ওই জঙ্গলে তেমন কোনো লোকও যাওয়া আসা করে না। আমি সেখানেই থাকবো এখন থেকে। সবার কাছ থেকে দূরে থাকতে গেলে আমাকে ওই দূরের জঙ্গলে গিয়েই আশ্রয় নিতে হবে। যাই, আর দেরি করব না, আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। রাতও তো অনেক গভীর হয়ে গেছে। এ কথা বলে আলো আর একটু দেরি না করে সেখান থেকে চলে যায়। আর চলতে চলতে সে একসময় সেই দূরের জঙ্গলে পৌঁছে যায়। এমনকি রাজকনককে যেই জঙ্গলে গাছ বানিয়ে রাখা হয়েছিল, সেই জঙ্গলে পর্যন্ত আলো পৌঁছে যায় এবং আলো সেই পথ দিয়ে চলে যায়। আর সেই মুহূর্তে রাজগণকের ঘুম ভেঙে যায়। রাজগণক বুঝতে পারে যে কেউ তার সামনে দিয়ে এক্ষুনি হেঁটে চলে গেল। কি মনে হলো এই পথে এখন কেউ একজন হেঁটে গেল। আমার মনে হলো যে সে নিশ্চয়ই কোনো পরিচিত কেউ, কিন্তু এমনটা কেন মনে হবে? আর এখন তো অনেক রাত, আর এত রাতে কারোর এই পথে যাওয়ার কথাও নয়। এমনিতে এমনিতে সচরাচর কেউ এদিকে আসে না, তারপর আবার এত রাত হয়ে গেছে। আর তাছাড়া আমি তো ঘুমাচ্ছিলাম, তাই কিছুই দেখতে পাইনি। আচ্ছা, কেউ এদিকে গিয়েছে নাকি? নাকি আমার মনের ভুল ছিল? না না, আমার মনের ভুল এতটা হতে পারে না। নিশ্চয় কেউ কোনোভাবে এদিকে এসেছে। আর এদিকে যদি কেউ এসেই থাকে, তাহলে তো সেটা আমার জন্য ভালো হবে, কারণ আমি অন্তত তার কাছে সাহায্য চাইতে পারবো। সে নিশ্চয় কোনো না কোনোভাবে আমাকে সাহায্য করতেই পারে। আমি এক কাজ করি, আমি বরং তাকে একটু ডেকে দেখি। বলছি, কেউ আছো? কেউ আছো আশেপাশে? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? দয়া করে আমাকে একটু সাহায্য করো। আমি যে অনেক বড় বিপদে পড়ে এখানে বন্দি হয়ে আছি। দয়া করে আমাকে কেউ সাহায্য করো। রাজকনকের ডাক শুনেও কেউ রাজকনকের কাছে এগিয়ে আসে না। কেউ তো এখানে এলো না, তার মানে কি সত্যি আশেপাশে কেউ নেই? আমি তাহলে সত্যি ভুল করে ভেবেছিলাম কেউ গিয়েছে এখান দিয়ে। এখন তো আমার মনে হচ্ছে সারা জীবন হয়তোবা এই পথে কেউ আসবে না, আর আমিও মুক্ত হতে পারবো না। আমি আরেকটা বার একটু ডেকে দেখি, হয়তোবা যে এদিকে গিয়েছিল সে হয়তোবা আমার গলার আওয়াজ শুনতে পায়নি। আমি বরং আর একটু উচ্চস্বরে ডাকলে হয়তো সে শুনতে পাবে। কেউ কি আছেন? কেউ কি আছেন আশেপাশে? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? আমাকে সাহায্য করুন, আমি যে মহা বিপদে পড়ে আছি। আমাকে সাহায্য করুন। ওদিকে নাগরানী পঙ্খিনী এবং শঙ্খিনী দুজনকে মনুষ্য রূপে দেখে বড্ড খুশি হয়। বাবা, তোদের দুজনকে এভাবে মনুষ্য রূপে দেখে সত্যি আমার বড্ড ভালো লাগছে। এতটা বছর ধরে তোরা অপেক্ষা করেছিলিস এই ইচ্ছাধারী শক্তি পাওয়ার জন্য। অবশেষে তোরা তোদের ইচ্ছাধারী শক্তি লাভ করেছিস, আর এতে যে সত্যি আমি অনেক অনেক খুশি হয়েছি। আর এখন তো তোরা
চাইলে তোদের মতো করে তোদের শক্তি প্রয়োগ করতে পারবি, এমনকি তোরা দুজনে আমাকেও সাহায্য করতে পারবি, আমার পাশে দাঁড়াতে পারবি। আর তাছাড়া তোরা দুজনে তো আমার নিজের কন্যার মতো। আলোর থেকে তো তোদের দুজনকে আমি কখনো আলাদা করে দেখিনি, আর তাই তো তোরা দুজনেই তো আমার সব কিছু। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।